নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার একবার চলে এলাম একটি গ্রাম বাংলার ভয়ের গল্পের সাথে। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প কুমোরডাঙ্গার রাতের অটো। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। তাহলে চলুন তৈরি হয়ে নিন, শুরু হচ্ছে আজকের গল্প। শহরের কোলাহল পেরিয়ে কাঁচা রাস্তায় কাঁপতে কাঁপতে একটি পুরনো অটো যখন ধূলিধূসর সন্ধ্যায় হারিয়ে গেল গ্রামটির সীমানায়, তখন পেছনের সিটে বসে থাকা সায়ন্তন একটু যেন নিঃশ্বাস ফেলল। সরকারি একটি জরিপ প্রকল্পের কাজে অস্থায়ীভাবে কয়েক মাসের জন্য তাকে পাঠানো হয়েছে প্রত্যন্ত গ্রাম কুমোরডাঙ্গায়। এখানেই থাকতে হবে ওকে, এমনটাই আদেশ এসেছিল দপ্তর থেকে। কিন্তু ব্যস্ত শহুরে জীবনের তুলনায় এ এক আশীর্বাদ বলেই মনে হচ্ছিল তার কাছে। একাকী নির্জনতায় প্রকৃতির ছায়াতলে কয়েক মাসের ঠাঁই যেন মনের গভীরে জমে থাকা বহু পুরনো ক্লান্তির সান্ত্বনা। পঞ্চায়েত প্রধান হরিশঙ্কর মণ্ডলের সঙ্গে আগেই পরিচয় হয়েছিল। গ্রামের প্রবীণ এই মানুষটির প্রভাব প্রতিপত্তি আজও চোখে পড়ে। সায়ন্তনের থাকার ব্যবস্থা করতে গিয়েই তিনি নিজের বাড়িতে একটি ঘর বরাদ্দ করার প্রস্তাব দেন। তবে পরদিন বিকেলে যখন গ্রামের এক কোণায় পড়ে থাকা পুরনো পরিত্যক্ত বাড়িটা সায়ন্তনের চোখে পড়ল, তখন তার মন যেন অন্য কিছুর খোঁজে উদ্গ্রীব হয়ে উঠল। বাড়িটা ছিল ধান ক্ষেতের ধার ঘেঁষে, পাশেই জঙ্গল। পাখিদের ডাক আর ঝোপের গা বেয়ে বয়ে যাওয়া বাতাস যেন সারাক্ষণ কিছু গোপন কথা বলছে। এমন এক নিঃসঙ্গতা যেটা সায়ন্তনের বড় প্রিয়। পাকা গাঁথুনি, তবে পরিত্যক্ত। দরজার উপরে শ্যাওলার স্তর, ছাদের এক কোণ একটু ঝুঁকে পড়েছে। জানালার কপাট যেন বহুদিন খোলা হয়নি। তবু তার মধ্যেই কি এক আকর্ষণ, কি একটা ডাক। এই বাড়িটা কি ভাড়া দেওয়া যাবে? প্রশ্নটা করতেই হরিশঙ্কর মশাই খানিকক্ষণ চুপ করে রইলেন। আপনি এই বাড়িটায় থাকতে চান? হ্যাঁ, ঠিক আমার পছন্দ মতো। আসলে নির্জন, চুপচাপ, আর কিছু লেখালেখির কাজও করা যাবে নিরিবিলিতে। সায়ন্তনের গলায় ছিল উত্তেজনার আভাস। হরিশঙ্কর মশাই ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, থাকতেই যদি চান ভালো কথা, কিন্তু কথাটা বলেই তিনি থেমে গেলেন। সায়ন্তনের কৌতূহল তীব্র হল। কিন্তু কি? আপনার আগেও এক ভদ্রলোক এখানে এসেছিলেন, তিনিও শহরের লোক। বলেছিলেন লেখালেখি করবেন, একা থাকবেন, কিন্তু দুদিনের বেশিও টিকতে পারেননি। কেন? সে তো ঠিক করে কেউ বলতে পারে না। বাড়িটা তো অনেক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ ওদিকটায় যাতায়াত করে না। হয়তো কোনো অশরীরী শক্তি বাসা বেঁধেছে সেখানে। অবশ্য আপনি তো শহরের লোক, এসব বিশ্বাস করবেনই বা কেন? আগে পরিত্যক্ত বাড়ি বলেই তো ভূত আসে না। হতে পারে ছাদে সাপ ছিল, বা কাঠে উই ধরেছে, হয়তো কোনো দুর্গন্ধ ছিল। শহরে যে বাসায় আমি থাকতাম তার সিঁড়ির নিচে 2টো কুকুর আর 5টা বেড়াল শুয়ে থাকতো। আমিও তবু থাকতাম। এসব নিয়ে থাকতে আমার কোনো অসুবিধা নেই। হরিশঙ্কর মশাই এবার একটু হেসে ফেললেন, তারপর বললেন, যেহেতু আপনার ইচ্ছে আমি কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, ভাড়াও নেব খুব কম, মাসে মাত্র 40 টাকা। তবে সাবধানে থাকবেন। সায়ন্তনের মুখে হাসি ফুটল। গণেশ, মশাইকে ওই বাড়ির সব ঘরদোর দেখিয়ে দেখে কোথায় গিয়ে আছে বুঝিয়ে দে, বুঝলি তো? তখন রোদের হলুদ আলোয় বাড়িটা যেন ঠিক ধরা দিচ্ছে না। ছায়া আলোয় মেশানো একটা স্মৃতির মতো, অতীতের মতো। গণেশ দরজার তালা খুলে ভিতরে নিয়ে গেল।
এইটা মশাই, সামনে বারান্দা, পাশেই একটা রান্নাঘর ছিল আগে, এখন সেখানে কেউ থাকে না। ওদিকে একটা ছোট ঘর আছে, আগে গুদাম ছিল, এখন থাকলে শোবার ঘর হয়ে যাবে। ভিতরে আরেকটা বড় ঘর আছে, জানালা খুলে ধান ক্ষেতের দিকে। তবে ভিতরে ধুলোবালি জমেছে, পাখিদের বাসাও আছে হয়তো, ও কদিন ঝাঁট দিলে গুছিয়ে যাবে। সায়ন্তন ঘরের চারিদিকে তাকিয়ে থাকল। তার চোখে ছিল একরকম সন্তুষ্টি। এই তো চাই। সায়ন্তন ঘরে ঢুকেই নিজের মতো করে গুছিয়ে নিল একটি মাঝারি মাপের ঘরকে। গ্রামের প্রধান হরিশঙ্কর মণ্ডল তার জন্য আগেভাগেই পাঠিয়ে দিয়েছিলেন একটি শক্ত কাঠের চৌকি। পায়ার চিটচিটে সোঁদা গন্ধে পুরনো দিনের ঘ্রাণ যেন এখনো লেগে আছে। সেই চৌকির একপাশে রাখা হলো একটি ছোট্ট কাঠের টেবিল। সেখানে সায়ন্তনের কাজের খাতা, দাপ্তরিক কাগজপত্র আর একটি অর্ধেক ভরা কালি কলমের শিশি স্থাপন করতেই ঘরটির মাঝে যেন বসে গেল এক নিঃশব্দ কর্মযোগের আবহ। দেওয়ালের কোনায় পেরেকের মাথায় ঝুলিয়ে রাখা হলো তার ব্যাগ। জানলার পাশে রাখা হলো একটি পুরনো কঞ্চির চেয়ার। কয়েক ঘন্টা কাজের পর যখন কলমের নিবে কালি শুকিয়ে আসছিল, তখন হঠাৎ করেই টের পেল পশ্চিমের জানলার ওপার থেকে রক্তিম আলো ক্রমশই মুছে যাচ্ছে। সূর্য একে একে সমস্ত রং হরণ করে নিচ্ছে আকাশ থেকে। গ্রাম প্রধানের পাঠানো কেরোসিন হ্যারিকেন বাতিটা তখনও ঘরের কোনায় রাখা। সায়ন্তন দেশলাইয়ের কাঠি ঘষে হ্যারিকেন জ্বালিয়ে টেবিলের ওপর রাখল। নরম আলোয় ঘরটা কেমন যেন এক অপরিচিত শীতলতায় ভরে উঠল। মাথাটা একটু ধরে এসেছিল। সায়ন্তন উঠোনে বেরিয়ে এলো। উঠোনটা ছিল জংলা। দীর্ঘদিন মানুষের পায়ের চিহ্ন না থাকায় চারিদিকে জমে আছে ঝোপঝাড় আর দুর্বা ঘাসে ঢেকে গেছে মাটি। একপাশে কাঁটা ঝোপ, তার ফাঁক দিয়ে কচু গাছের মোটা পাতা দেখা যায়। অন্যদিকে থোকা থোকা বন তুলসী আর ধুন্দুল লতার খোপ। বাবলা গাছে শীষে বসে থাকা দুটি টিয়ে হঠাৎ ডেকে উঠল, আর দূর থেকে শোনা গেল ধোঁয়ার মতো এক ঝাঁক চিলের ওড়াউড়ির শব্দ। সায়ন্তনের মনে হলো এ যেন অন্য এক জগৎ। কলকাতায় এই সময় হয়তো গলির মোড়ে চাওয়ালা হাঁক দিচ্ছে, দোকানে আলো জ্বলছে, ট্রামের ঘণ্টা বাজছে, ভিড় ঠেলে মানুষ ঘরে ফিরছে। অথচ এখানে যেন প্রকৃতি সময়ের একমাত্র নিয়ামক। সে গভীরভাবে নিঃশ্বাস টানল। মাথা হালকা করতে পকেট থেকে বের করলো একটি সিগারেট। দেশলাইয়ের কাঠি ঘষল। একবার, দুবার, তৃতীয়বার, কিন্তু আগুন ধরল না। কাঠিগুলো ভিজে যেন। ঠিক তখনই পাশে কোথা থেকে যেন একজোড়া হাত ফস করে এগিয়ে এসে জ্বালিয়ে দিল একটি দেশলাই কাঠি। আর নিঃশব্দে তার সিগারেটের সামনে ধরে রাখলো আগুন। সায়ন্তন চমকে উঠে ঘুরে তাকাল। একজন লোক দাঁড়িয়ে আছে, ধুতি ফতুয়া পরা, গায়ে কাঁধে চাদর, বয়স ওই ৫৫-৫৬ হবে, কাঁচা পাকা দাড়ি, মুখটা যেন রহস্যে মোড়া, চোখ দুটো গভীর, চোরা আলো ঝলমল করে যেন ভিতরের অন্ধকার থেকে তাকিয়ে আছে। কে আপনি? কখন এলেন? সায়ন্তনের কণ্ঠে ছিল কৌতূহল আর এক রাশ বিস্ময়। লোকটি গম্ভীর গলায় বলল, মাঠের কাজ সেরে এই পথেই ফিরছিলাম। এই বাড়িতে তো দিনে মানুষ আসে না, সন্ধ্যায় তো নয়। দেখলাম আলো জ্বলছে, ভাবলাম কে এলো সাহস করে। সায়ন্তন একটু হেসে বলল, আমি সরকারি কাজে এসেছি, কয়েকদিন থাকতে হবে। ভাড়াটা বেশ কমে পেয়ে গেছি, নিরিবিলি পরিবেশ আমার বরাবরই পছন্দ। লোকটি তখন ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টেনে বলল,
নিরিবিলি কান্না ভালো লাগে বাবু, তবে সব নিরিবিলি এক নয়। কোনো কোনো নিরিবিলির মধ্যে এমন কিছু জিনিস মিশে থাকে যাদের দেখা যায় না, শোনা যায় না, তবু তারা থাকে, এই বাতাসে ঠেসে থাকে। সায়ন্তনের কপালে ভাঁজ পড়ল। আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে? আমি মশাই এসব বিশ্বাস করি না। তাছাড়া এখানে ভয়ের তো কিছু নেই। লোকটি এবার নিচু গলায় বলল, ভয় না পেলেই ভালো, তবে সাবধানে থাকবেন বাবু। বিশেষ করে রাতের বেলায় যদি কোনো শব্দ শোনেন, দরজা খুলবেন না। সবাই ডাকলেই যে মানুষ হয় তা নয়। এই বলেই লোকটি নিঃশব্দে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ঝিঁঝি পোকার শব্দ যেন কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গিয়ে আবার ফিরে এলো। সায়ন্তন স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভাবল, লোকটা কে, কোথা থেকে এলো, আর এইরকম রহস্যজনক কথাবার্তা বলার কারণটাই বা কি? তারপর সে সিগারেটটা শেষ করে ঘরের দিকে ফিরে গেল। চারিদিক তখন গা চাপা অন্ধকারে ভরে গেছে, আর হ্যারিকেনের আলো যেন কাঁপতে কাঁপতে তার জন্য অপেক্ষা করছিল। ঘরের দিকে ধীর পায়ে এগিয়ে আসছিল সায়ন্তন। তখন তার চোখটা আচমকা আটকে গেল দরজার চৌকাঠের ঠিক এক ধারে রাখা এক জোড়া ছেঁড়া ময়লা চুপচুপে গন্ধ ছড়ানো জুতোতে। সাদা কালচে ছোপে ভর্তি সেই জুতো জোড়া যেন কাদা আর ধুলোয় মাখামাখি হয়ে এক ভয়ঙ্কর সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সে থমকে দাঁড়ালো। মনে মনে ভাবল, চোর, কিন্তু চোর ঢুকবে আর জুতো খুলে ঢুকবে? এই একরাশ প্রশ্ন তার মনোজগতে জোয়ার তুলল। ভেতরটা হঠাৎ কেমন যেন গুমোট হয়ে উঠল। সায়ন্তন এবার একটু সজাগ। একবার চারিদিক চেয়ে নিয়ে দূরেই একটা শুকনো গাছের মরা ডাল দেখতে পেল, যেটা দেখতে খানিকটা লাঠির মতো। সেটাই হাতে তুলে নিল সে। নিঃশব্দে এগিয়ে গিয়ে দরজার হাতল ছোঁয়াবার চেষ্টা করতেই ক্যাচ ক্যাচ করে দরজাটা যেন নিজের ইচ্ছেতেই খুলে গেল অর্ধেকটা। সেই কাঁপা কাঁপা শব্দে বাতাসটা ভারী হয়ে উঠল মুহূর্তে। একটা ঢোক গিলে হ্যারিকেনটা এক হাতে নিয়ে সায়ন্তন ধীরে পা রাখল ঘরের মধ্যে। প্রতিটি পা ফেলবার সময় মনে হচ্ছিল মাটির নিচে যেন কিছু লুকিয়ে আছে। প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে নয়নের গভীরে। তবু সে এগিয়ে চলল। প্রথমে রান্নাঘরের দিকে গেল। এককালে ব্যবহার করা চুল্লি, পাশেই পড়ে থাকা দুটো ভাঙা হাঁড়ি, এক কোণে গুছিয়ে রাখা কাঠের তক্তা, চারপাশে শ্যাওলা গন্ধ মেশানো পুরনো নোনা ধরা দেওয়ালের ছোপ। জায়গায় জায়গায় ছাদের ফাটল দিয়ে বেরিয়ে এসেছে গাছের কচি কচি ডাল। তারপর সে ঘরের প্রতিটি কক্ষ, প্রতিটি কোণ, এমনকি টিনের চালের নিচে সেঁধিয়ে থাকা পুরনো কাঠের বাক্সও দেখে ফেলল। কিন্তু কোথাও কিছুই নেই। যেন এই বাড়িটা কেবল নিঃসঙ্গতায় ডুবে আছে, কেবল নিঃশ্বাস ফেলছে এক একটা পরিত্যক্ত ইট আর কাঠ। শেষমেশ সে আবার নিজের ঘরে ফিরে এলো।
এবং তখনই ঘটল সেই দ্বিতীয় ধাক্কা। ঘরের এক কোণে তারই চৌকির ঠিক পায়ের কাছে পড়ে আছে সেই জুতো জোড়া। হাত পা যেন যেন জমে গেল তার, চোখ বড় বড় হয়ে গেল। সিঁড়ি দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এই জুতোটা এখানে এলো কিভাবে? মনে প্রশ্নের বন্যা বয়ে গেল। সে তো বাইরে ছিল, তার সামনেই ছিল ওই জুতো, সে তো ঢোকার আগে দেখেছিল। তাহলে এটা এলো কিভাবে? কে আনলো? সে কি ভুল দেখেছিল নাকি 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 কিছু প্রবেশ করেছে? সায়ন্তনের কণ্ঠ শুকিয়ে এলো, ঘাড়ের পশম কাঁপতে লাগলো। হাতের হ্যারিকেনটা আরো শক্ত করে ধরল সে, যেন আলোটা একটু বেশি উজ্জ্বল হয়, তাতে ভয়টা একটু কম হবে। একটা নিঃশ্বাস ফেলল, নিজেকে কিছুটা সামলে নিয়ে হঠাৎ চটজলদি জুতো জোড়া হাতে তুলে নিয়ে আবার প্রায় দৌড়ে দরজা খুলে বাইরে ছুঁড়ে ফেলে দিল। হ্যারিকেনের আলোয় দেখল জুতো জোড়া সোজা উঠোনের মাঝখানে পড়ে আছে। আবার ঘরে ফিরে এসে চৌকিতে বসে পড়ল সায়ন্তন। বুকটা ধড়ফড় করছে, মাথায় যেন শীষ দিচ্ছে বাতাস। কাজে মন বসাতে চাইল, কলমটা তুলে ধরল, কিন্তু কিন্তু তার হাত কাঁপছে। চোখের পাতায় কেবল কেবল ঘুরে ফিরে আসছে সেই জুতো জোড়া, সেই ক্যাচ শব্দ, সেই অন্ধকারের নীরবতা। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই বাইরে নামল এক চিলতে মুষলধারে বৃষ্টি। অনেক দূরে কোথাও বিদ্যুতের ঝলকানিতে কেঁপে উঠল ঘরের চার দেওয়াল। পশ্চিমের জানলা তখনও খোলা ছিল, ঝোড়ো হাওয়ায় পর্দাটা উড়ছিল এলোমেলোভাবে। বৃষ্টির কিছুটা ছাঁট এসে পড়ছিল কাগজে। সায়ন্তন উঠে গিয়ে জানলাটা বন্ধ করল। জানলার কপাট বন্ধ হতেই যেন বাইরের দুনিয়া থেকে কিছুটা বিচ্ছিন্ন হল সে। ঘরে ফিরে এসে বসে পড়ল চুপচাপ চৌকির উপর। মাথার ভিতর এখনো ঘুরছে সেই প্রশ্নটা, জুতোটা কি নিজের পায়ে হেঁটে ঘরে ঢুকেছিল? এটাও সম্ভব, নাকি কেউ তাকে ভয় দেখাবার চেষ্টা করছে? নিশুতি রাত, গ্রাম্য নিস্তব্ধতায় যেন বৃষ্টির ছন্দ এখন স্তব্ধ। কেবল বাকি রেখে গেছে মাটির ভেজা গন্ধ, আর বাতাসে একরকম স্যাঁতস্যাঁতে শীতলতা। সায়ন্তন বিছানায় শুয়ে পড়েছে রাতের খাবার সেরে। শরীরটা ক্লান্ত, চোখে ঘুমের পর্দা টেনে আনছে অজান্তেই। হ্যারিকেনের নরম আলোয় তার চারপাশটুকু কেমন যেন অস্পষ্ট আর ঝাপসা, তবু শান্ত। বাইরে বৃষ্টিটাও ধীরে ধীরে কমে এসেছে, এখন হাওয়াও থেমে গেছে। কেবল শোনা যায় দূরে গ্রামের সন্ধ্যাবেলার সেই নিস্তব্ধ আওয়াজ, ঝিঁঝি পোকার একটানা ডাক, আর কোথাও কাছের জলাভূমিতে ব্যাঙের ঘ্যান ঘ্যানানি। আর বহু দূরে বনপথের শেষ মাথা থেকে উঠে আসে শিয়ালের রহস্যময় ডাক। সে একরকম অপার্থিব শূন্যতা, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে কোনো অজানা অশরীরীর আগমনের পূর্বাভাস দিচ্ছে। হঠাৎই শরীরের ভিতর এক অস্থিরতা। মনে হলো যেন বাথরুমে যাওয়ার দরকার। বিছানা ছেড়ে সায়ন্তন টেবিলের কাছে এসে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে নিল। আলোটা একটু বেশি হলেই
যেন ঘরটা আরো নিস্তব্ধ হয়ে গেল। আর স্পষ্ট দেখা গেল দেওয়ালের কোণায় একটা টিকটিকি একটানা তাকিয়ে আছে একটা উই পোকার দিকে, ঝুঁকে পড়েছে আক্রমণের প্রস্তুতিতে। বাথরুম থেকে ফেরার পথে আচমকা ঘটল অদ্ভুত এক ঘটনা। তার পা পড়ার সঙ্গে সঙ্গে ঘরের কোণ থেকে ভেসে এলো জুতো পরা কারোর হালকা পায়ের শব্দ। প্রথম পা ফেলতেই একটা থপ, তারপর দ্বিতীয় পায়ে আবার সেই শব্দ, তারপর টানা 3 বার পা ফেলার পর যেন ঘরের চারপাশে ছড়িয়ে থাকা অদৃশ্য 3-4 জন মানুষের পায়ে একযোগে জুতো পড়ার শব্দ প্রতিধ্বনিত হতে থাকলো। থপ 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 একসাথে। আতঙ্কে বুক কেঁপে উঠল সায়ন্তনের, কপাল ঘেমে উঠল, গলা শুকিয়ে এলো। সে দৌড়ে এসে বিছানায় উঠে গুটিসুটি মেরে বসে পড়ল, যেন তার পেছনে পেছনেই দৌড়চ্ছে সেই জুতো পরা অশরীরী। বিছানার কোণে বসে দম নিতে নিতে চারিদিকে তাকাচ্ছে সায়ন্তন। কোথাও কিছু নেই, তবু কোথাও যেন কেউ আড়াল থেকে তাকিয়ে আছে নিঃশব্দে। তার মনে চলতে লাগলো দোলাচল। মণ্ডল মশাই কি তবে ঠিক বলেছিলেন? তিনি যেসব সাবধানতা দিয়েছিলেন সেগুলো কি শুনে নিলে ভালো হতো? এই বাড়িতে কি কেউ আছে? কোথাও কি সত্যি কোনো আত্মা বা অশরীরী থাকে? ঠিক সেই সময় তার চোখ গেল মেঝের দিকে। তার বিছানার থেকে অল্প দূরে ঝাপসা আলোয় স্পষ্ট হয়ে উঠছে সেই পুরনো ছেঁড়া জুতো জোড়া, যাকে সে আগেই ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিল। জুতো দুটো স্বাচ্ছন্দ্যে যেন তার ঘরের মধ্যেই বাসা বেঁধে বসে আছে। শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে গেল। কিন্তু এবার আর শুধু ভয় নয়, কৌতূহল কাজ করল। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল, পা ফেলছে সাবধানে, যেন নিজের আওয়াজও শুনতে পায় না। ঘরের বাতাস ভারী হয়ে এসেছে, অদৃশ্য সত্তার অস্তিত্ব যেন চারিদিক ঘিরে ধরেছে। সায়ন্তন ধীরে ধীরে জুতো দুটোর দিকে এগোতে লাগল। পায়ে হালকা ঠেলা দিয়ে সেগুলো সরাতে চাইল, একটুও নড়ল না। মনে হলো ওগুলো মেঝেতে আঠার মতো আটকে আছে। এবার সে 2 হাতে একটু জোরে টানতেই সেটা উঠে এলো এবং তুলে নিল জুতো দুটো। আর ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় ঘটনা। তার হাতের তালুর ভিতর থেকে ঠান্ডা একটা স্রোত বয়ে যেতে লাগলো, যেন জুতোর মধ্যে কোনো তরল কিছু স্পর্শ পেল সে। আর ঠিক তখনই জুতোর ভিতর থেকে যেন উঠে এলো 2টি চোখ, অত্যন্ত গভীর অন্ধকার গহ্বরের মতো 2টো চোখ, যা জলজল করছে কোনো অজানা ঘৃণা আর ক্ষুধায়। সেই সঙ্গে ভেসে এলো এক বিকৃত অদ্ভুত শব্দ, যা মানুষের নয়, জন্তুরও নয়, কোনো ভয়ঙ্কর জাগতিক অশরীরী কণ্ঠস্বর, যা বলছে অচেনা কোনো ভাষায় কিছু। সায়ন্তনের দেহ থমকে গেল, মাথায় রক্ত উঠে এলো, ঠোঁট শুকিয়ে এলো। তার মনে হলো জুতোর ভিতর থেকে ধীরে ধীরে একটা মুখ বেরিয়ে আসছে, কুঁচকে যাওয়া পচা চামড়ায় মোড়ানো আধ মরা মানুষের মতো মুখ। চোখ গর্তের ভিতর বসে আছে, ঠোঁট নেই,
শুধু কাঁচা মাংসের মতন কিছু কাঁপছে। আতঙ্কের চরমে উঠে সায়ন্তন হঠাৎই জুতো জোড়া নিয়ে দরজার দিকে ছুটে গেল। আবার সেই কাঁপা হাতে দরজাটা ঠেলে খোলার চেষ্টা করতেই সেটা যেন স্বয়ং নিজে খুলে গেল, আর ছুটে বেরিয়ে উঠোনের দিকে গিয়ে সে সেটা জঙ্গলের দিকে ছুড়ে দিল। আর ঠিক তখনই জঙ্গলের অন্ধকার গভীরতা থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, অভিশপ্ত বিভৎস মৃত্যুর কণ্ঠস্বর, যা এই জগৎ সংসারে কেউ কোনোদিনও শোনেনি, আর না শোনা উচিত ছিল। মনে হলো চারিদিকের পাতা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে, বাতাস জমে উঠেছে, প্রকৃতির নিজস্ব এক ভয়াবহতা জেগে উঠেছে। সায়ন্তন থর থর করে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে আবার বিছানায় ফিরে এলো। বুকের মধ্যে হৃদয়টা ধুকপুক করছে এখনো। মনে হচ্ছে যেন অন্ধকারে কেউ তার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। নিশুতি রাতের আঁধার ঘনিয়ে এসেছে আরো গভীরতর রূপে। সায়ন্তন একা, একেবারে নিঃসঙ্গ হয়ে শুয়ে রয়েছে খাটের এক কোণে। চাদর মুড়ি দিয়ে নিজেকে জড়িয়ে নিয়েছে, ভয়ে কুঁকড়ে থাকা একজন মানুষের মতন। চারদিকে থমথমে নিস্তব্ধতা, অথচ সেই নিস্তব্ধতার গভীরেই যেন চোরা স্রোতের মতো বাজে কারোর চলাফেরার শব্দ। মনে হচ্ছে এই নিঝুম নির্জন রাতের আঁধারে তার ঘরের চারপাশে কেউ একটানা হাঁটছে, ধীর, ভারী, ঠান্ডা পায়ে, যেন কারো অদৃশ্য উপস্থিতি ছায়ার মতো সর্বক্ষণ ওকে ছায়া দিচ্ছে। একসময় তার মনে হলো জানালার গা ঘেঁষে সেই লোহার শিক ধরা একটি কালো হাত। জানালার ওপাশ থেকে কেউ দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। আবার 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 কখনো মনে হলো ঘরের ভেতরে কেউ হেঁটে বেড়াচ্ছে। সেই পায়ের শব্দ যত এগিয়ে আসছে তত যেন বিছানার গা ঘেঁষে আসছে। সেই উপস্থিতি অবশেষে এসে থমকে দাঁড়ালো তার ঠিক পাশেই। তারপর ধীরে ধীরে কেউ যেন বিছানায় বসে পড়ল তার পায়ের কাছে। বিছানার কাঠ হালকা কেঁপে উঠল, গদিতে অল্প একটু ধাক্কা, যেন কারো ভার এসেছে বিছানায়। সেই মুহূর্তে ভয়ে তার নিঃশ্বাস আটকে গেল, রক্ত চলাচল স্তব্ধ, কানের পাশে ধড়ফড় শব্দ করে তার নিজের হৃদস্পন্দন চলতে থাকলো। মনে হতে লাগলো কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে তার মুখের ওপর। সে চাদরের নিচে মুখ ঢেকে বসে রইল, তার দৃষ্টির সামনে শুধুই চাদরের অন্ধকার। চারিদিকে ভেসে বেড়াচ্ছে যেন সেই ভয়ের ঘন কুয়াশা, এক অদ্ভুত অসহ্য অস্পষ্টতা, যেন সময় থমকে গেছে, যেন এই রাত চিরকালীন। এই রাতের কোনো শেষ নেই, কোনো প্রভাত নেই, কোনো পাখির ডাক নেই। এ রাত জমে গেছে তার গায়ের নিচে পাতাল হয়ে। কখন যে চোখে ঘুম জড়িয়ে এলো সায়ন্তন তা জানে না।
এক চঞ্চল আলোর রেখা এসে পড়ল তার চোখের পাতায়। দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে ভোরের আলো। বাইরের মাঠে এক টানা পাখির ডাক, কোথাও কোথাও গরুর ঘণ্টার শব্দ। ঘুম ভেঙে যায় তার। ধীরে ধীরে উঠে বসে, একবার নিজের গায়ে চিমটি কাটে। সে কি এখনো বেঁচে আছে? একটুখানি হাঁ করে হাই তোলে। তার গা এলিয়ে পড়ে। মনে হতে থাকে বোধহয় সবই স্বপ্ন ছিল, রাতের সমস্ত ঘটনার কোনো বাস্তবতা নেই। চাদর সরিয়ে খাট থেকে নামার জন্য সে পা নামাতেই ঘটে গেল সেই অকল্পনীয়, অসহনীয়, ভয়ঙ্কর ঘটনা। সায়ন্তনের চোখ ছানা বড়া হয়ে যায়, রক্ত থমকে যায় ধমনীতে। সে দেখে তার পায়ের গোড়ালির উপরের দিকে আরেকটি করে পা গজিয়ে উঠেছে। 4টি পা। না না, এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা সে স্বচক্ষে দেখছে। তীব্র আতঙ্কে উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে, কিন্তু তার চোখ পড়ে চোখের নিচে। সেখানে রাখা তার নিজের জুতো জোড়ার পাশে পড়ে রয়েছে সেই ছেঁড়া, ময়লা, পচা, গত রাতে দেখা সেই অশুভ জুতো জোড়া। মনে হয় যেন যেন ওটা হাসছে, একটা নির্বাক হাসি, অশরীরী হাসি, যেন বলছে ওই জুতো ব্যবহার করার জন্যই সায়ন্তনের শরীরে নতুন এক জোড়া পায়ের জন্ম হয়েছে গত রাতে। যেন যেন ওটা জুতো নয়, যেন একটা অভিশপ্ত অস্তিত্ব যেটা তাকে গ্রাস করেছে, যার ছায়া তার শরীরে চেপে বসেছে। ঠান্ডা ঘামে ভিজে যায় সায়ন্তন। 4 পায়ের ভারে কাঁপছে তার হাঁটু। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছে, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে সেই জুতো জোড়া যেন এখনো জীবন্ত। সেই জোড়া চোখ যেন আবার তাকিয়ে আছে তার দিকে, এইবার আরো গভীরতর অন্ধকারের অতল থেকে। সায়ন্তন আর সহ্য করতে পারে না। এক লাফে দরজা খুলে বাইরে ছুটে যায়। তার এক হাতে হ্যারিকেন বাতির ঢাকনাটা খুলে ভেতর থেকে কেরোসিন বের করে আগুন ধরিয়ে দেয় সেই জুতো জোড়ার মধ্যে। তারপরেই একদম গভীর থেকে কোনো অদ্ভুত জগতের অশরীরী কণ্ঠস্বর ভেসে আসে, যেটা কোনো মানুষের নয়। একটা বিভৎস, কাঁপানো, শীতল, গলার চামড়া ছিঁড়ে আসা কণ্ঠস্বর। সেই রাতের পর থেকে সায়ন্তনের আর কোনো খোঁজ মেলেনি। গোটা গ্রাম চষে বেরিয়েছেন হরিশঙ্কর মণ্ডল। ঘোষণা করে দিয়েছেন গ্রামের চারপাশে, খবর পাঠিয়েছেন পাশের থানা অবধি, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। যেন মাটি ফুঁড়ে গিলে ফেলেছে ছেলেটিকে। এমনটা অবশ্যই প্রথম নয়, এর আগেও এক ভদ্রলোক এই বাড়িতে কিছুদিনের জন্য এসে উঠেছিলেন, তারপর তিনিও উধাও। এমন নিখোঁজ যার কোনো স্মৃতি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এরপর পেরিয়ে যায় প্রায় 1 মাস। সেদিনও পড়ন্ত বিকেল। সন্ধ্যের মৃদু আলো ছায়া ফেলে একটি পুরনো অটো থেকে নেমে ধীরে ধীরে আসা একজন যুবক গ্রামের রাস্তায় হাঁটছে। কাঁধে একটা ছোট ব্যাগ,
শহর থেকে এসেছে কাজের সূত্রে। কিছুদিন থাকার জন্য একটা সস্তার ঘর খুঁজছে সেও। হঠাৎই পাশের ঝোপের আড়াল থেকে উদ্ভ্রান্ত চোখে ধুলো মাখা গায়ে প্রায় 55 বছর বয়সী সেই বৃদ্ধ লোকটি আবার বেরিয়ে আসে। এই যে বাবু, কোথায় চলেছেন? এই তো গ্রামেই এসেছি, একটু থাকার জন্য ভাড়ার ঘর খুঁজছি। বৃদ্ধ লোকটি এক মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, ভাড়ার ঘর নিতে পারেন, ভালো কথা। তবে হরিশঙ্কর মণ্ডলের পুরনো বাড়িতে যাবেন না বাবু, সাবধান করে দিলাম। যুবক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কে হরিশঙ্কর মণ্ডল? উনি আবার কে? বৃদ্ধ হেসে ওঠে, গলার স্বর ফিসফিসে অথচ বিষণ্ণ। গ্রামের প্রধান, অথচ একটা শয়তান পাজি লোক। সে একটা ভয়ঙ্কর জিন পুষে রেখেছে নিজের দাদুর শেখানো উপায়। জানেন বাবু, সে অপদেবতার সাধনায় এমন এক পদ্ধতি জেনে গিয়েছিল যার মাধ্যমে কাউকে বলির পাটা বানিয়ে নিজের উদ্দেশ্য সাধন করা যায়। আমার পরিবারটা শেষ করে দিয়েছে ও। আমি ওর খুড়তুতো ভাই, সব জানি আমি। ওর সেই পুরনো বাড়িতে একবার পা দিলেই সে মানুষ আর ফিরে আসে না। আর ওই বাড়িতে একজোড়া জুতো পরে বেরিয়ে চলে যায় কোথায় যেন। এইটুকু বলে বৃদ্ধ থেমে যায়। যুবক হাসে, সে ভাবে লোকটা নির্ঘাত পাগল। যুবক ধীর পায়ে এগিয়ে চলে বৃদ্ধকে পাশ কাটিয়ে। কিছু দূর গিয়ে সে চোখ মেলে দেখে এক প্রকাণ্ড রক্তচোখা অট্টালিকা দাঁড়িয়ে আছে গ্রামের এক প্রান্তে। এই বাড়িতে ঘর ভাড়া পাওয়া যাবে কি? দারোয়ান মাথা নাড়ে, নিয়ে যায় তাকে ভেতরে। কয়েক মুহূর্ত পর বেরিয়ে আসেন সাদা ধুতি পাঞ্জাবি পরা এক রুচিশীল ভদ্রলোক। তার চোখে মিষ্টি হাসি। আমি হরিশঙ্কর মণ্ডল, আপনি যদি থাকতে চান আমার বাড়িতেই থাকতে পারেন, তবে ভাড়াটা মাসে 150 টাকা। কি বলছেন, এত ভাড়া? চিন্তা করবেন না, আমার একটা পুরনো বাড়ি আছে, একটু পুরনো হলেও থাকার মতো। 40 টাকা মাসিক ভাড়ায় থাকতেই পারেন, যদি একা থাকতে ভয় না পান আর কি। যুবক হেসে বলে, ভয়? আমি কিছুতেই ভয়টাই পাই না। আর 40 টাকায় যদি একটা ঘর পাওয়া যায় সেটা তো ভাগ্যের ব্যাপার। তা চলুন একবার দেখিয়ে দিন। হরিশঙ্কর চিৎকার করে ওঠেন, আয় ভোলা, এই যে নতুন বাবুকে পুরনো বাড়িটার ঘর দুটো ভালো করে দেখিয়ে দে, যা যা পৌঁছে দিয়ে আয়। ভোলা আর যুবক রওনা দেয় সেই প্রাচীন ঘরের দিকে। পিছনে দাঁড়িয়ে থাকা হরিশঙ্কর মণ্ডলের চোখ দুটো জল জল করে ওঠে তীব্র লোভাতুর অপার্থিব এক দৃষ্টিতে, যেন তার নতুন শিকার ঠিকঠাক জালে এসে ধরা পড়েছে। শুনলেন কুমোর ডাঙার রাতের অটো। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। আচ্ছা বলুন তো, সায়ন্তন যেই পুরনো ঘরটা ভাড়া নিয়ে এসে উঠেছিল সেই ঘরের জানলাটা কোন দিকে ছিল? প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে কমেন্ট করেছিলেন ঘোষপুর শ্যামপুর থেকে রাকেশ হাজরা, ওড়িশা থেকে অমিত কুমার, তামিলনাড়ু থেকে মানিক সিং, হাওড়া জেলা বাগনান থেকে সাদ্দাম, ডায়মন্ড হারবার থেকে মহিবুল শেখ, মহারাষ্ট্র বোম্বাই গলি থেকে রিয়াজ খান, মেদিনীপুরের কাঁকড়া থেকে শুভঙ্কর আচার্য, হুগলি জেলার মগরা থেকে
সুমন ঘোষ, পোয়ালি ৩ নম্বর পোল থেকে শেখ সাহিল, সবং থেকে কমল প্রধান, কলকাতা বারাসাত থেকে রাজ বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, বাউরিয়া কাজিরচড়া থেকে মিজানুর শেখ, রাজবলহাট থেকে দীপু, ময়নার শ্যামগঞ্জ থেকে আকাশ হাইত, কাতার থেকে দীপঙ্কর মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা গ্রাম বরুল থেকে শিপ্রা, তারকেশ্বর থেকে বাপি কর্মকার, আন্দামান নিকোবর দিগলিপুর থেকে ভানি বৈদ্য, হাওড়া জেলা থেকে হাসিবা খাতুন, বাংলাদেশ থেকে সমজিৎ, রানীহাট থেকে অর্পণ চক্রবর্তী, হাওড়া ডোমজুর থেকে আকাশ ভর, রানাঘাট সারদাপল্লী থেকে মনোজ, শোভা বাজার থেকে গায়ত্রী, জলপাইগুড়ি থেকে রাকেশ, ফুলিয়া থেকে অজয় সরকার, উত্তর ২৪ পরগনা চাকলা থেকে শাহিন, লেকটাউন থেকে গোপীনাথ, চেন্নাই থেকে স্নেহাশিস মণ্ডল, বাংলাদেশ থেকে প্রকাশ, দুবাই থেকে রাকেশ ভট্টাচার্য, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, খেজুরি থেকে উত্তম গায়েন, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, কলকাতার নলফাগ্রাম থেকে জাহাঙ্গীর, হাওড়া লিলুয়া থেকে অমিত দাস, কলকাতা থেকে উপাসনা শর্মা, মালদা থেকে নিবেদিতা বৈদ্য, হরিপাল থেকে রণজিৎ, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, হাবড়া থেকে মিজানুর মণ্ডল, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, উত্তর ২৪ পরগনা বসিরহাট থেকে আরসাফুল, সুন্দরবন থেকে রনি দাস, মুম্বাই থেকে সন্টু মান্না, সোনারপুর থেকে সোমা গুহ মুখার্জি, গড়বেতা থেকে সবুজ, বাংলাদেশ কুষ্টিয়া থেকে শান্ত, পূর্ব মেদিনীপুর হেরিয়া থেকে সুব্রত জানা, কলকাতা থেকে আত্রেই, জয়পুর থেকে শুভজিৎ চক্রবর্তী, চেন্নাই থেকে শেখ মামুদ হোসেন, দীঘা থেকে সৌরভ বারিক, কলকাতা থেকে হারু হাজরা, বসিরহাট থেকে সুষমা কর্মকার, সাগরদ্বীপ থেকে সুদীপ মাইতি, জিরাট হুগলি থেকে মঙ্গলা মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর থেকে মাসুম রহমান, দক্ষিণ ২৪ পরগনার চণ্ডীবাড়ি থেকে সাবির, পূর্ব মেদিনীপুর মেছেদা থেকে সাগর, কলকাতা থেকে মেঘা এবং হুগলি জেলার পান্ডুয়া থেকে বিনয়। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য এবং গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আপনারা যারা যারা ভূতের গল্প শুনতে ভীষণ পছন্দ করেন তারা অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে টান টান উত্তেজনায় পরিপূর্ণ আরও এক রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।